আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আরটিভির স্টুডিওতে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাদিয়া চৌধুরী, পিএসসি ইএমই, বাংলাদেশ নৌবাহিনীর কমোডর মির্জা আলী আকবর সিরাজি, এনএফডব্লিউসি পিএসসি বিএন, এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর মোহাম্মদ মাহফুজুর রহমান জিইউপি বিইউপি, এএফডব্লিউসি পিএসসি জিডিপি। দর্শক, আজ 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1988 সালে জাতিসংঘ ইরান ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ মিশন প্রতিষ্ঠিত করলে বাংলাদেশ সেই মিশনে 15 জন সামরিক পর্যবেক্ষক পাঠায়। এরপর থেকে গত 36 বছর ধরে শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বাংলাদেশি বিভিন্ন সংস্থার শান্তিরক্ষীরা। পেশাদারী মনোভাব, অবদান ও আত্মত্যাগের ফলেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থানও সুসংহত করেছে বাংলাদেশ। লেবানন থেকে কঙ্গো, হাইতি থেকে পূর্ব তিমুর, বিশ্বের যেখানেই সংঘাত সেখানেই শান্তি প্রতিষ্ঠায় ছুটে চলেছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। বসনিয়া অঞ্চলের তীব্র শীত, সাহারা মরুভূমির দুঃসহনীয় গরম, পূর্ব এশিয়ার ক্লান্তিকর আর্দ্রতা কিংবা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক মতাদর্শ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জকে জয় করে বিশ্ব মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অকুতোভয় বীর শান্তিরক্ষী সদস্যরা। এর মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষীও। সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। নতুন করে যুদ্ধ, সংঘাত, অশান্তি দেখা দিয়েছে বিভিন্ন দেশে। সহিংসতার ধরনও বদলে যাচ্ছে। এমন পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যদের কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, কী ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী, শান্তিরক্ষা মিশনে অর্জিত অভিজ্ঞতা নিজ দেশ অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন, নিরাপত্তা, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় কীভাবে কাজে লাগানো হচ্ছে ইত্যাদি প্রশ্ন সামনে রেখেই আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল সাদিয়া চৌধুরী, আপনাকে নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ভূমিকা আপনার কাছে আমরা শুনতে চাই। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা আপনারা রাখছেন? ধন্যবাদ আপনাকে প্রথমেই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশেষ দিনটিতে। আপনি যে প্রশ্নটা করেছেন শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তথা সশস্ত্র বাহিনীর ভূমিকা, আমি প্রধানত সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোকপাত করব। আপনি বলেছেন, আপনার সুন্দর একটা ইন্ট্রোডাকশনে বলেছেন যে গত প্রায় 36 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শান্তিরক্ষা মিশনে সুন্দরভাবে গুরুত্বপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করেছে। তো সেনাবাহিনীকে প্রথম 90-এর দশক পর্যন্ত চ্যাপ্টার 6-এর আন্ডারে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা ছিল শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসন করা, এবং এই জন্য পক্ষগুলোর মধ্যে আপনার তাদের সাথে একসাথে বসে প্রোগ্রেসটা দেখা যে শান্তি চুক্তির অগ্রগতি কতটুকু হচ্ছে। পরবর্তীতে 90-এর পর থেকে পরিস্থিতি একটু চেঞ্জ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে আমরা চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 7-এর আন্ডারে চলে এসেছি। তো চ্যাপ্টার 7-এর আন্ডারে যেটা বলা হয়, ব্যাপারটা সহজ বাংলায় বললে এরকম পরিবর্তিত পরিস্থিতিতে, এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন, যেটা বলা হয় যে শান্তিপূর্ণ পরিস্থিতি যদি দরকার হয় তাহলে যেন সেনা মোতায়েন করা হয়, বা একটা ফোর্সফুল আর কি আমাদের যে পিস এনফোর্স যেন করা হয়, এই ব্যাপারটা আমরা চ্যাপ্টার 7-এর আলোকে আমরা এভাবে দায়িত্ব পালন করে এসেছি। তারপর জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী এই দায়িত্ব পালন করার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশে সেটা ব্যান আরডিবি হোক, ব্যান সিগন্যালস হোক, ব্যান ইঞ্জিনিয়ার হোক, যে কোনো ধরনের কন্টিনজেন্ট হোক বা স্টাফ বা অবজারভার মিশন, যে মিশনগুলোই হোক, আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা উইনিং দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য লোকাল পিপল। এটা করার জন্য দেখা গিয়েছে সেনাবাহিনী ম্যান্ডেটের কাজকর্ম করার সাথে সাথে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান যে কাজগুলো আছে, যেমন আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলতে পারি, আমি 2016-17 সালে ব্যান ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সাথে একটা মিশন করি। সেখানে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করেছি, স্কুল ঘর এগুলো নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা বিভিন্ন জায়গায়, বা কমিউনিটি ডেভেলপমেন্ট, এই কাজগুলো করাতে, বা হসপিটাল, আমাদের প্রত্যেক কন্টিনজেন্টের সাথে মেডিকেল এলিমেন্টগুলো থাকতো। ইভেন ব্যান মেডিকেল তো আলাদা করে কন্টিনজেন্টই যাচ্ছে। লোকাল মানুষজনকে যেভাবে সাহায্য করা যায় মেডিকেল সাপোর্ট দিয়ে, যতটা ম্যান্ডেটে আছে তার বাইরেও মানবিক গুণাবলী দিয়ে সেই সাহায্যগুলো আমরা করেছি।
এবং আপনি জানবেন এবং আমার চেয়ে আরও ভালো জানেন 1992-93 সালে কম্বোডিয়া কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং বাংলাদেশের ট্রুপসদের ডিসিপ্লিনের জন্য। এবং 2002 সালে আমি জানি না পৃথিবীর আর কোথাও এরকম হয়েছে কিনা, মানে এটা আমার কাছে চিন্তা করলেও মাঝে মাঝে আশ্চর্যজনক লাগে যে একটা দেশ আমাদের দেশের ভাষাকে তাদের অনারারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লারেশন দিয়েছে। It's a big achievement and proud for the I am so proud for it. আমরা মানে আমাদের নেশনের এটার জন্য হচ্ছে প্রাউড ফিল করা, আচ্ছা সবাই ফিল করে আই থিঙ্ক, বাট এটা মনে হয় মাঝে মাঝে আমাদের আরেকটু হচ্ছে উপলব্ধি করা উচিত যে অন্য একটা দেশ যে আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ ভালোবাসা জায়গা করে নিতে পারবে, রাইট, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করব। তো এরকম সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা সাইকোলজিক্যালি বাংলাদেশি তো এখনো সেভাবেই আছি। আমরা কিন্তু ম্যান্ডেটের পাশাপাশি যত ধরনের হিউম্যানিটেরিয়ান কাজ করা যায় আমরা কিন্তু করছি এবং সেটা আমরা সবসময় স্বীকৃতিও পেয়েছি। ধন্যবাদ আপনার কাছে। আমি নিশ্চয়ই আরো অনেক কিছু শুনবো পরবর্তীতে। কমোডর মির্জা আলী আকবর সিরাজি, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌ সদস্যরা বিশ্বে শান্তি রক্ষায় কিভাবে ভূমিকা রাখছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত আমি আরটিভিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং আজকের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাচ্ছি আরটিভির সকল দর্শকদের। বাংলাদেশ নৌবাহিনীর মূলত যে বড় দুইটা কন্টিনজেন্ট রয়েছে সেটা মেইনলি হচ্ছে ইউনিফিল, যেটা লেবাননে পরিচালনা করা হচ্ছে, সেখানে একটা করভেট রয়েছে, মোতায়েন রয়েছে, এবং আরেকটা হচ্ছে আমাদের রিভারাইন ইউনিট রয়েছে যেটা সাউথ সুদানে। তো প্রথমত আমি ইউনিফিল সম্পর্কে একটু বলি। ইউনিফিল মিশনটা হচ্ছে মূলত মেরিটাইম টাস্ক ফোর্স যেটা রয়েছে ইউএনের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স। সেখানে এখন আমাদের বিএনএস সংগ্রাম, যেটা অত্যাধুনিক একটা করভেট, জাস্ট 3-4 বছর হলো আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে যোগ হয়েছে এই জাহাজটা। এই জাহাজের সাথে ইন্দোনেশিয়া, টার্কি এবং গ্রিসের জাহাজ একসাথে তারা ভূমধ্যসাগরে পেট্রোলিং করছে, এবং সেখানে মূলত যাতে লেবাননে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা সেখানে যেসব জলযান বা এরোপ্লেন যেগুলি চলাফেরা করে সেগুলোর উপর নজরদারি রাখা, এবং পাশাপাশি লেবাননে যে নৌবাহিনী রয়েছে তাদেরকে আমাদের নৌ সদস্যরা কিন্তু প্রশিক্ষণ প্রদান করছে। জাতিসংঘের যে অন্যান্য কন্টিনজেন্ট বা অন্যান্য সদস্যরা যারা আছে তাদের যত ধরনের রসদ, তারপরে চিকিৎসা সামগ্রী, অন্যান্য যে প্রয়োজনীয় সামগ্রী, এগুলি সব কিন্তু জুবা থেকে নদী পথে পাঠাতে হয়। তো সেখানে কিছু বার্জ এবং টাগ রয়েছে, এগুলি মেইনলি কনভয় করে এগুলি নিয়ে যায়, এবং আমাদের নৌবাহিনীর সদস্যরা কিন্তু এই ফুল কনভয়ের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে। এবং এখানের চ্যালেঞ্জটা হচ্ছে যে এখানে কিছু ছোট ছোট প্রায় 40টার মতো আপনার চেকপোস্ট রয়েছে। কিছুটা হচ্ছে সরকারি দলের, আবার কিছু হচ্ছে আপনার রেবেলদের কন্ট্রোলে। তো প্রবলেম যেটা হয় যে এই প্রত্যেকটা চেকপোস্ট ক্রস করা, এবং আপনি জানেন যে তারা অস্ত্রধারী কখন তারা কি করে ফেলে সেটার কোনো ঠিক নেই। তো তাদের সাথে নেগোশিয়েট করে সুন্দরভাবে এই কনভয়কে এই 950 কিলোমিটার পথ পার করা, এটা কিন্তু মানে খুব একটা টাফ জব তারা পালন করছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। এয়ার কমান্ডার মোহাম্মদ মাহফুজুর রহমান, এবার বিমান বাহিনীর সদস্যদের ভূমিকা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনার অভিজ্ঞতা কিংবা অবদানের কথা আপনি যদি অবশ্যই আমরা এতক্ষণ আমাদের পূর্ববর্তী দুই বক্তার থেকে বিশদভাবে জানতে পারলাম শান্তিরক্ষা বাহিনী মিশনে আমাদের বাংলাদেশ শান্তিরক্ষীদের কি কাজ। আমি যদি খুব অনেক আগে ফিরে যাই, 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু যখন জাতিসংঘ অধিবেশনে উনি ঘোষণা দিলেন যে এদেশের পৃথিবীর এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, এই মূল মন্ত্রটা আসলে সম্ভবত আমাদের সকল শান্তিরক্ষীর মনেই। এই দীক্ষিত হয়ে আমরা আসলে
আমি ব্যক্তিগতভাবে শান্তিরক্ষী মিশনে আমার কাজ করে আমি মনে করি এখানে একটা আত্মতৃপ্তি আছে। বিশেষ করে এই সময়গুলোতে আমাদের যে অপারেশনগুলো হয়ে থাকে যে দেশগুলোতে আছে, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রায় সহ অবস্থানে কাজ করে যাচ্ছে। আমি যদি ইরাক কুয়েতের কথা বলি বা বর্তমানে ডিআর কঙ্গোর কথা বলি অথবা মধ্য আফ্রিকার কথা বলি, এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী একই অঞ্চলে কাজ করে। তো আমাদের মূলত কাজগুলো হয়ে থাকে যে হোস্ট নেশন যে সেনাবাহিনী বা শান্তিরক্ষীরা থাকে তাদেরকে সহায়তা করা এবং একই সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিভিন্ন অপারেশন পরিচালনার জন্য, তাদের রসদ পরিবহন সহায়তার জন্য অথবা তাদেরকে অপারেশনের জন্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য। সবথেকে বড় যে বিষয়টা আমরা খুবই আত্মতৃপ্তি দিয়ে ভুগি সেটা হলো যে বিভিন্ন অসহায় মানুষদের মানুষদেরকে বিশেষ করে হেলি ইভ্যাকুয়েশন, এটা ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন হতে পারে, কেউ অসুস্থ হলে মেডিকেল ইভ্যাকুয়েশন হতে পারে, তাদেরকে যে আমাদের বাংলাদেশ ব্যাটের যেসব হসপিটালগুলো থাকে অথবা ইউএন মিশনগুলোতে প্রতিষ্ঠিত যেসব হসপিটালগুলো থাকে ওখানে তাদেরকে ট্রান্সফার করাটা, এই কাজগুলো বাংলাদেশ বিমান বাহিনী করে থাকে। এছাড়া কিছু কিছু অঞ্চলে বিশেষ করে যেখানে খুবই সংঘাতময় অবস্থা সেই জায়গাগুলোতে আন্তঃবাহিনী বা আন্তর্জাতিক বাহিনী কর্তৃক পরিচালিত যে অপারেশনগুলো হয় 3-4-5টা দেশের সদস্যদের এটা বিমান সেনা সকলকে মিলে যে অপারেশনগুলো হয় সেই অপারেশনগুলোতেও বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে থাকে। বিশেষ করে আমি বলবো যে কঙ্গোর সংঘাতময় জায়গাগুলোতে এই অপারেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল সাদি চৌধুরী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা গত 3.5 দশকের বেশি। বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিংবা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হয়? চ্যালেঞ্জ এখন বিভিন্ন দিক থেকে যদি দেখি চ্যালেঞ্জগুলো আসলে খুবই ক্রিটিক্যাল। রিসেন্টলি আপনি হয়তো জানেন মালি মিশন ক্লোজ হয়ে গিয়েছে, কারণ সিচুয়েশন প্রচণ্ড ভোলাটাইল ছিল। বাট যে মিশনগুলো চলছে সেগুলোতে দেখা যাচ্ছে এখন থ্রেটগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক থ্রেট। দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ওয়েপনগুলো অনেক অ্যাডভান্স ওয়েপন ব্যবহার করছে রেবেল গ্রুপগুলো বা টেরোরিস্ট গ্রুপগুলো। আবার দেখা যাচ্ছে তারা সংঘবদ্ধ হয়ে বিশেষ করে ইউএনের সদস্যদের উপর বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। হামলাগুলো হচ্ছে আপনার আইডিই আছে, তারপর হচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে যারা ইন্টারনালি ডিসপ্লেসড পিপল তারাও দেখা যাচ্ছে একত্রিত হয়ে ঢিল ছুটছে বা ঢিল ছুটতে ছুটতে দেখা যাচ্ছে এমন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, ইউ ক্যান্ট হেল্প ইট, এই টাইপের অবস্থা হয়ে যাচ্ছে। আমাদের মিশনের এক্সপিরিয়েন্স থেকে বলি, আইডিবি ক্যাম্প আমাদের জাস্ট ক্যাম্পের পাশেই ছিল। হঠাৎ করে ইউএনের অবজারভারদের একটা টিম এসেছিল, তাদেরকে ঘিরে ফলে যেটা হয়েছিল তাদেরকে হয়তো গাড়ি ফেলেই দৌড়ে আমাদের ক্যাম্পের ভেতর চলে আসতে হয়েছিল। এখন হচ্ছে যারা অবজারভার বা স্টাফ ছিলেন তারা যদি ওনাদের হাতে পড়ে যেতেন নেভার নো কি হতো। তো সিচুয়েশনগুলো খুব সাডেনলি ভোলাটাইল হয়ে যায়। তো ইনাদেরকে ইন্ধন দেওয়ার জন্য বিভিন্ন অ্যাসিমেট্রিক যেটা বললাম বিভিন্ন ধরনের ফোর্স আছে। এরপরে দেখা যাচ্ছে টেকনোলজি এত ইমপ্রুভ করেছে, টেকনোলজির ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন ধরনের বোমা হামলা বা বিভিন্ন ধরনের হচ্ছে আমরা দেখেছি যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীর 168 জন সদস্য পিসকিপার হচ্ছে তারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এগুলো কিন্তু হচ্ছে খুবই ভোলাটাইল, কখন কি হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না। নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন কিংবা কিভাবে প্রস্তুত হচ্ছেন? যেহেতু আমরা চ্যালেঞ্জগুলো বুঝতে পারছি, প্রত্যেকটা চ্যালেঞ্জ বুঝতে পারলে কিন্তু তাকে ট্যাকেল করা যায়। সে অনুযায়ী আপনি জানেন যে বিপসট আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট কাইন্ড অফ ইনস্টিটিউট। বিপসটে হচ্ছে আমাদের হচ্ছে শান্তিরক্ষীদের একটা লম্বা সময় এখানে ট্রেনিং করানো হয়, যেমন প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিং। ইভেন কন্টিনজেন্টগুলো কিন্তু মিশনে ডিপ্লয় হওয়ার আগেও প্রায় 1 থেকে 1.5 বছর সময় তারা একটা সংঘবদ্ধভাবে কোনো এক জায়গায় ডিপ্লয় থাকে। সেখানে তাদেরকে ওই এলাকায় কী ধরনের থ্রেট আছে সেই অনুযায়ী তাদেরকে ব্রিফিং করা হয়। ওই এলাকার ডেমোগ্রাফি কীরকম, লোকজন কীরকম ব্যবহার করে, কী ধরনের প্রবলেম হতে পারে, সেই ট্রেনিংগুলো কিন্তু কন্টিনজেন্টের প্রত্যেকটি সদস্যকে আলাদাভাবে দেওয়া হয়।
তাদের পরীক্ষা নেওয়া হয়, ওই এলাকায় হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, ওগুলোকে কিভাবে মেনটেন করতে হবে, এগুলোরও হচ্ছে ট্রেনিং দেওয়ানো হয়। তো আমরা ট্রেনিং আমাদের সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এই ধরনের থ্রেট হতে পারে, এই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে করা হচ্ছে। মানে এই প্রস্তুতিটা চলতেই থাকবে আসলে, কারণ এভরিডে देयर इज নিউ চ্যালেঞ্জেস কামিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার কাছে পরে আবার আসবো। কমান্ডার মির্জা আলী আকবর সিরাজি, আমরা আপনার কাছ থেকে চ্যালেঞ্জের কথা শুনতে চাই। বিশ্বের বিভিন্ন অঞ্চলে অশান্তি দেখা দিয়েছে কিন্তু, এবং মিশন এলাকার সংঘাতের গতি প্রকৃতিও চেঞ্জ হয়ে গেছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন, এবং পাশাপাশি শান্তিরক্ষা মিশনে আপনার ব্যক্তিগত একটা দুটো অভিজ্ঞতা আমরা শুনতে চাই। আচ্ছা, আমি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করি। আমি বেসিক্যালি মিশন করেছি বুরুন্ডিতে। মিশনটা পিস কিপিং না, ইট ওয়াজ এ পিস বিল্ডিং মিশন। পিস বিল্ডিং মিশন, যেখানে আমাকে ওখানে ডিডিআরে অংশগ্রহণ করতে হয়েছে। এমনকি আমি রেবেলদের ক্যাম্পও ভিজিট করেছি দুটো, একটা সেই প্রায় 4-5 হাজার ফিট উপরে পাহাড়ে। তো এই সময় মানে এই যে গিয়েছি, হয়তো এক সময় মনে হচ্ছিল যে হঠাৎ কোনো একটা যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে ফেরত আসবো কীভাবে। তো এইটা একটা ইয়ে। আর তবে আমাদের যে যদি আমাদের মেইন যে নেভির যে ডেপ্লয়মেন্ট, সেইটার চ্যালেঞ্জের কথা যদি বলি, যে ধরেন লেবাননে যে আমাদের জাহাজ আছে কয়েক হাজার মাইল দূরে বাংলাদেশ থেকে, তো এদের যে লজিস্টিক্স অ্যান্ড মেইনটেনেন্স, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তারপরে ধরেন আপনার ভূমধ্যসাগর মোটামুটি সবসময়ই একটু উত্তাল থাকে, এবং সেখানে আমাদের কিন্তু প্রায় 22 থেকে 23 দিন কিন্তু মাসে আমাদের জাহাজেকে সমুদ্রে থাকতে হয়। তো এই সময়টা থাকা, এবং এই ধরেন একটা পেট্রোলিং করে আসলো একদিন বা 2 দিন সময় পাবে যে মেইনটেনেন্স, শিপ স্টাফ দিয়ে মেইনটেনেন্স, অথবা আমাদের যে একটা অ্যাফ্লোট রিপেয়ার টিম আছে তাদেরকে দিয়ে মেইনটেনেন্সটা করে নিয়ে লজিস্টিক্সটার সাথে সাথে বোর্ড করে এই একদিনের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা পুরো শেষ করে আবার সমুদ্রে চলে যেতে হচ্ছে। পাশাপাশি এই যে আমরা আধুনিক কিছু নৌবাহিনীর সাথে কাজ করছি, তো তাদের সাথে যে ন্যাটো স্ট্যান্ডার্ড মেনটেন করা, দিস ইজ অলসো এ চ্যালেঞ্জিং জব। আর সাউথ সুদানের কথা যদি বলি, সেখানে যে আমি একটু আগেও বললাম যে এই যে চেকপোস্টগুলি পাড়ি দেওয়া এত লম্বা সময় ধরে, কারণ এই লোডিং হয় প্রায় 10 দিন ধরে, তারপরে যেতে লাগে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে লাগে প্রায় 15-16 দিন, ওখানে আবার আনলোডিং, আবার ফেরত আসা। এখন এই 15-16 দিনের মধ্যে আবার যদি কোনো একটা চেকপোস্টে তাদেরকে 2-4 দিন আটকে রাখে, এই নেগোসিয়েশন করা এবং কখন কি হয়ে যায়, এই যে একটা মানে আনসার্টেনিটি, এইটা কিন্তু আমাদের পিসকিপারদেরকে খুব মানে একটা মানসিক চাপের মধ্যে রাখে আর কি। ধন্যবাদ আপনাকে এয়ার কমান্ডার মোহাম্মদ মাহফুজুর রহমান। এবার আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আপনি কোন কোন মিশনে দায়িত্ব পালন করেছেন, কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে, আমরা শুনবো, কিন্তু একটি বিরতি নিয়ে এসে, ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে আমরা শুনবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি মিস্টার আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। এয়ার কমোডর মোহাম্মদ মাহফুজুর রহমান, বিরতির পূর্বে আপনার কাছে আমি আপনার অভিজ্ঞতা শুনতে চেয়েছিলাম যে মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল 2টা দেশে মিশন করার, একটা হলো ইরাক, কুয়েত, আর কঙ্গোতে। এই কঙ্গোতে ডেপ্লয়মেন্ট সময়ে আবার আমি সাউথ সুদান, যেটা কমোডর সিরাজি বললেন, এই অঞ্চলেও অপারেশনের অভিজ্ঞতা আছে। কিন্তু অপারেশনের ক্ষেত্রে 2টা চ্যালেঞ্জ, একটা হলো অপারেশনাল, একটা হলো রক্ষণাবেক্ষণ। অপারেশন চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট 4টা ঘটনা না বললেই মনে হয় নয়। এটা হলো আমরা ডিআর কঙ্গোতে জংলা একটা এয়ারফিল্ডে
আমাদের বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান এই সেনাবাহিনীকে আমরা একটা অপারেশনের জন্য নামানোর জন্য আমরা গিয়েছি 3টা হেলিকপ্টার। প্রথমটা নামানো শুরু হওয়ার আগেই দেখা গেলো যে এয়ার স্ট্রিপের চারপাশ থেকে ফায়ার। আমাদের প্রথম হেলিকপ্টারটা 22টা গুলিবিদ্ধ হয়। আমি সেকেন্ড ছিলাম। তারপর আমরা দ্রুত ওখান থেকে সেফলি চলে আসার পরও 22টা গুলি। এই একই সময়ে গিয়ে দেখা গেলো যে লিফলেট বিতরণ করার সময় আমাদের একটা হেলিকপ্টার অপারেট করছিল 7,500 ফিট উপরে। এখান থেকে এই রেবেলের গুলিতে আমাদের একজন পাইলট গুলিবিদ্ধ হয়, যদিও আমাদের 7,500 ফিট উপরে, এত উপরে গুলিবিদ্ধ হয়। জি, এবং হেলিকপ্টার কিন্তু বুলেট প্রুফ। শুধু এই বুলেট প্রুফ পাথের ফাঁক দিয়ে উঠে গিয়েও মানে ওরা কত আধুনিক জি আপনার অস্ত্র ব্যবহার করছে। এরপরে আমি যেটা বলতে যাচ্ছি, কমান্ডার সিরাজ যেটা বললেন সাউথ সুদানে, এটা আসলে খুবই চরম আবহাওয়া আমি বলবো। এখানে অপারেশন করতে গেলে যেটা হয়, ডাস্ট আউট আমরা বলি, মানে হেলিকপ্টার যখন ল্যান্ড করতে যাচ্ছে চারিদিকে ডাস্টের একটা আবরণ হয়ে যায় এবং আপনি কিছুই দেখতে পারবেন না। তো এখানে জুবাদ থেকে মালাকাল পর্যন্ত এই অঞ্চলগুলোতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ানও কিন্তু ওখানে অপারেট করতো। তো এই জায়গার অপারেশনগুলো ছিল ওই আবহাওয়া অনুসারে খুবই চ্যালেঞ্জিং। আর একটা বড় হলো যে আবহাওয়া। কঙ্গোতে যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে, যা অথবা যদি গুগলেও কেউ দেখে, কঙ্গোতে আমাদের বাংলাদেশি শান্তিরক্ষীরা যেখানে অপারেট করে তার পাশে আছে বড় একটা লাইভ আগ্নেয়গিরি। ওই আগ্নেয়গিরিটার উচ্চতা হলো 9,500 ফিট। আর আমাদের সাধারণত হেলিকপ্টারগুলো বা যে কোনো বিমানই যদি 10,000 ফুটের উপরে কেউ অপারেট করে তাহলে অক্সিজেন মাস্কের দরকার হয়ে থাকে। তো ওই চিকন একটা গলির মতো জায়গা আছে যেটাতে এই হেলিকপ্টারগুলো অপারেট করা হয়। এটা আমাদের এয়ারফোর্সের জন্য বা আমাদের সেনাবাহিনী যারা শান্তিরক্ষী আছে তাদের সকলের জন্য এটা চ্যালেঞ্জিং। আর যেটা বলছিলাম, রক্ষণাবেক্ষণ, এই চরম ভাবনাপূর্ণ অবস্থার জন্য রক্ষণাবেক্ষণ কিন্তু একটু টাফ। বাট যেটা হয়েছে যে এই টাফ পরিবেশে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমরা কিন্তু আবার ডেভেলপ করেছি, রাইট, এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ। ভেরি কারেক্টলি সেইড। ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল সাদিয়া চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, এই সাফল্যের পিছনে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে? আমি যদি বলি এটা একটা মাল্টি ডাইমেনশনাল সাইড থেকে বলি, এটা যে কোনো একটা ফ্যাক্টরের জন্য না, অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি যদি প্রথম আমাদের নিজেদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশের কনস্টিটিউশনাল অব্লিগেশন থেকে আমরা কিন্তু মিশনে যাচ্ছি। 1972-তে আমাদের যে কনস্টিটিউশন, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ইন্টারন্যাশনাল এনশোরিং ইন্টারন্যাশনাল পিস, ওখানে সাপোর্ট দেওয়া। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু যখন 1974 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনেও এই ব্যাপারটা রিটিউরেট করেছেন। এবং পরবর্তীতে আমাদের লিডারশিপ যারা আছেন কখনো কিন্তু এই ব্যাপারটা নিয়ে থেমে থাকেননি। দেখা যাচ্ছে 1988 সাল থেকে আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছি, এখন পর্যন্ত পাঠাচ্ছি। এর পেছনে আমাদের লিডারশিপের দূরদর্শিতা অবশ্যই আমি বলবো, এবং তাদের ডিপ্লোম্যাটিক যে চিন্তা ভাবনা, ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্সের সাথে সমন্বয় করে আমাদের শান্তিরক্ষী প্রেরণ করছে। এবং প্রেরণ করার পরে আমি যদি যে ডাইমেনশনটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের শান্তিরক্ষীদের কমিটমেন্ট। এর সবচেয়ে বড় কমিটমেন্ট যেটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম। এবং প্রত্যেকটি সদস্য কিন্তু শান্তিরক্ষী মিশনে যে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেন দেশের মান সম্মান রক্ষা করতে পারে। তারা অনেক ওখানে রিস্ক আছে, তারপর রিস্ক ফ্যাক্টরের পরেও সবাই কিন্তু সাফল্যের সাথে চেষ্টা করে সম্পন্ন করতে এবং ভালোভাবে করে। এজন্য ট্রেনিং বলেন এবং তাদের ডিসিপ্লিন বলেন, কমিটমেন্ট বলেন, আরেকটা দেশে যেয়ে শান্তি রক্ষার জন্য যা যা করতে হয় সবগুলো কাজ কিন্তু করছে। জাতিসংঘের কাছেও কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা আছে। কিভাবে আছে? জাতিসংঘ চায় যে বিভিন্ন মিশন যেন খুব তাড়াতাড়ি ডিপ্লয় করতে পারে, জন্য তাদের RDL একটা লেভেল তারা ট্রেস করে, যেটা রেডি ডিপ্লয়েবল লেভেল ঠিক আছে কিনা। আমরা বাংলাদেশ সবসময় চেষ্টা করি কতগুলো কন্টিজেন্টকে RDL এর স্ট্যান্ডার্ড অনুযায়ী রেডি রাখতে। জাতিসংঘ যখনই চায় আমরা কিন্তু অন্যান্য দেশ পারুক আর না পারুক আমরা কিন্তু সবসময় রেসপন্স করেছি। অনেক দেশ অনেক জায়গায় বলেছে, অপারগতা প্রকাশ করেছে, বাংলাদেশ কন্টিজেন্ট কিন্তু গিয়েছে। তো এই গ্রহণযোগ্যতা কিন্তু একদিনে তৈরি হয়নি, লম্বা সময়ে তৈরি হয়েছে। আরেকটা দিক যদি আমি ডাইমেনশন বলি, যেই দেশে আমরা যাই সেই দেশের লোকজনের কাছে আমাদের গ্রহণযোগ্যতা, তারাও কিন্তু সাদরে আমাদের গ্রহণ করেছে। কঙ্গোরই একটা ঘটনা বলবো, আমরা বেনি ক্যাম্পের দিকে ছিলাম,
ওখানে যখন এপিসি নিয়ে পেট্রোলিংয়ে বের হতো তখন ইউএনের ফ্ল্যাগ থাকতো, বাট বাংলাদেশের ফ্ল্যাগ থাকলে পিপল ফিল সেফ যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, মানে এটা একটা অন্য ধরনের, আমরা প্রাউড ফিল করতাম যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে লোকজন টহলে যাচ্ছে। আমরা তো ওখানে শুধু বাংলাদেশের কন্টিজেন্ট থাকে না, অন্যান্য কন্টিজেন্টও থাকে, মানে বাংলাদেশের একটি ভিন্ন রকমের ব্র্যান্ডিংও হয়েছে। এক্স্যাক্টলি। শান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ব্র্যান্ডিং আসলে যে দেশে মিশন করা হয় সে দেশে গেলে বোঝা যায় যে সে দেশের অনেক দূরের একটা দেশ, আফ্রিকার দেশ, কিন্তু তাদের কাছে বাংলাদেশিদের যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতার কারণ কিন্তু আমাদের ডিসিপ্লিনও আছে, আমাদের কর্মক্ষমতাও আছে, এবং তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সবকিছু মিলে আমি বলবো। জি, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে কমোডর মির্জা আলী আকবর সিরাজি। বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে আপনাদের যে অভিজ্ঞতা হচ্ছে তা বাংলাদেশের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায়? দেখেন, আমাদের কিন্তু নৌবাহিনীর মূল কাজ হচ্ছে সমুদ্র সীমার যে গুড অর্ডার এট সি মেনটেন করা, স্লক প্রোটেকশন, যেটা আমাদের মানে লাইফলাইন, যেটা আমাদের যে আমদানি রপ্তানি, সো এই জিনিসটা মেনটেন করা কিন্তু আমাদের মূল কাজ, মানে পিস টাইমে একটা বড় কাজ আর কি। তো এখন আপনি যে মিশন এরিয়াতে, লাইক আমি যদি আবারও লেবাননের প্রসঙ্গেই চলে আসে, কারণ ওখানে যখন আমরা মাল্টিন্যাশনাল বিভিন্ন দেশের সাথে কাজ করছি, তাদের টেকনোলজি, তাদের মানে কাজের যে প্রকৃতি, হ্যাঁ, তাদের প্রফেশনালিজম, এগুলি দেখে দেখে কিন্তু আমাদের লোকজন অনেক কিছু শিখছে, ডেভেলপ করতে পারে। এবং ওখানেই কিন্তু একটা মেডিটেরিয়ান সিও কিন্তু একটা মোটামুটি ভোলাটাইল একটা জায়গা, যেখানে ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইজিপ্ট, এই দেশগুলির কিন্তু বর্ডার রয়েছে। সো সেখানে যে মানে পিস মেনটেন করে যেভাবে তারা চলছে এবং সেখানকার সিকিউরিটি যেভাবে মেনটেন করে যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের লোকজন অনেক কিছু শিখছে। এবং এইসব জিনিস কিন্তু যখন আমরা আমাদের সিতে পেট্রোল করছে আমাদের জাহাজগুলি, তো এই নাবিক বা অফিসাররা যখন এসে এখানে তারা ওই টেকনিকগুলি কাজে লাগাচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু এইটা হয়তো প্রত্যক্ষভাবে না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু যে দেশের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখছে কিন্তু আমাদের। ধন্যবাদ। এয়ার কমান্ডার মোহাম্মদ মাহফুজুর রহমান, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়ানো যেতে পারে কিভাবে? আমাদের সবথেকে বড় পুঁজি হলো আমাদের ভাবমূর্তি, আর উইনিং দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ আদার পিপল, যেটা কর্নেল সাদিয়া তখন বললেন। সেকেন্ড যেটা হলো রেডি ডেভেলপেবল লেভেল। জাতিসংঘ কিন্তু আস্তে আস্তে তাদের এই মিশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শান্তিরক্ষী ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাদের নাম্বার কাটশট করে স্মার্ট হওয়ার করছে, এবং এই স্মার্টনেসটা আমরা বুঝতে পারার ফলে আমাদের 3 বাহিনী কিন্তু আমাদের শান্তিরক্ষী নিয়োগের ক্ষেত্রে স্মার্টনেসটা আমরা অলরেডি অ্যাডপ্ট করতে পেরেছি। এবং আমাদের পার্মানেন্ট মিশন যারা আছে, আমাদের এই স্মার্টনেস, আমাদের নিজস্ব দেশপ্রেম, ভাবমূর্তি রক্ষা করা, মানুষের সেবার যে ব্রত, যে মানসিকতা, এইটাকে পুঁজি করে আমাদের পার্মানেন্ট মিশনগুলো ইউএন সেন্ট্রাল বডির সাথে যোগাযোগের মাধ্যমেই আমাদেরকে মিশন বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কারণ হলো যে আমাদেরকে সাধারণত বিট করার মতো অন্য কোনো নেশন এই প্রিভিলেজ বা এই অপশনসগুলো কেউ দিতে পারে না। যার জন্য এটা হয়তো ভবিষ্যতে যেখানেই যে মিশন আসুক না কেন, বাংলাদেশ শান্তিরক্ষীরা, 3 বাহিনীর শান্তিরক্ষীরাই ধীরে ধীরে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ। আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমি ছোট্ট করে আপনাদের কাছে জানতে চাব, লেফটেন্যান্ট কর্নেল সাদিয়া চৌধুরী, শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ শীর্ষ অবস্থানে আছে, কিন্তু নেতৃত্বের পর্যায়ে কিংবা গুরুত্বপূর্ণ পদগুলোতে কতখানি নিজের অবস্থান তৈরি করতে পারছে কিংবা করে নিতে পারছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী? সংক্ষেপে যদি বলি, বর্তমানে পূর্ব সাহারাতে মিনারসোতে আমাদের মেজর জেনারেল পদবীর একজন অফিসার আছেন, যেটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে সর্বোচ্চ পদ, এবং হচ্ছে সেক্টর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল স্যার আছেন। এছাড়াও ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্সে আমাদের D1 পদবীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর অফিসার আছেন। তো শীর্ষস্থান পর্যায়ে আছেন, কিন্তু আরও বাড়ার স্কোপ রয়েছে। আমি বলবো এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, ডিপ্লোম্যাটিক ডিসিশনের মাধ্যমে বা নেগোসিয়েশনের মাধ্যমে এই কাজগুলো করা যেতে পারে। একই সাথে আমাদের যদি মডার্ন ওয়েপন বা অ্যাডভান্স ওয়েপন ইকুইপমেন্টে যদি আমরা আরও সজ্জিত হতে পারি, তাহলে হয়তো আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে
নিজের অবস্থানটাকে আর আরো একটু শক্ত করার হচ্ছে শক্ত এবং বড় করে তুলে ধরা সম্ভব। ধন্যবাদ আপনাকে কমরেড মির্জা আলী আকবর সিরাজি। বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কতখানি ভূমিকা রাখবে সংক্ষেপে যদি বলেন। আমরা আসলে যে অভিজ্ঞতাগুলি সেখান থেকে অর্জন করছি সেইটাই কিন্তু অনেক কিছু আমরা সব কিছু না, কারণ আমাদের নিজেদেরও তো কিছু ট্যাকটিক্স রয়েছে, আমাদের নিজেদের কিছু সক্রিয়তা রয়েছে, সেটার পাশাপাশি যে ভালো জিনিসগুলি আমরা বিভিন্ন দেশে দেখছি সেই জিনিসগুলি কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। যেমন এই ক্ষেত্রে নৌবাহিনীর স্কোপটা অবশ্যই একটু কম, বাট আমাদের যে আর্মির যে সেনাবাহিনী যে আছেন তারা তো বিভিন্ন দেশে মিশন করছে, এই জন্য তাদের এই স্কোপটা বেশি। বাট আমাদেরও যারা অবজারভার হিসেবে বিভিন্ন দেশে কাজ করছেন তারা কিছু কিছু অভিজ্ঞতা এখানে এসে আমাদের সাথে শেয়ার করছেন এবং সেগুলি আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করার। ধন্যবাদ আপনাকে এয়ার কমোডর মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি ওইটাই আসলে জানতে চাই যে এই যে দেখেন আপনারা যে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা পাচ্ছেন, যেই ট্রেনিংটা পাচ্ছেন, যেগুলো শিখছেন, এবং সত্যি কথা বলতে আপনার এই যে বহুজাতিক বাহিনীর সঙ্গে আপনারা যখন একসাথে কাজ করেন সেখানে কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স হয়। সেটা আমাদের দেশের সেনাবাহিনী কিংবা আমাদের দেশের যদি সশস্ত্র বাহিনী কিংবা সংস্থাগুলো রয়েছে তাদের উন্নয়নে সে অভিজ্ঞতাটা তাদের সাথে আপনি কতটুকু ছড়িয়ে দিতে পারছেন কিংবা কতটুকু সুযোগ আছে সেটা নিয়ে কাজ করা। আপনি রাইটলি বলেছেন। আসলে আমরা যুদ্ধ করি না, কিন্তু মিশনগুলোতে বেশিরভাগ জায়গায় আমরা যুদ্ধকালীন পরিবেশে কাজ করি। সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই কিন্তু যুদ্ধকালীন পরিবেশে এই কাজগুলো করে, যার জন্য আমাদের রিয়েলি অপারেশনাল প্রশিক্ষণ যেটা, যে যুদ্ধক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আমরা ওখানে কিন্তু অটোমেটিক্যালি রিহার্স করার মতো একটা সুযোগ হচ্ছে। আমি একটা উদাহরণ যদি দিই, আমরা একটা সময় কঙ্গোতে গারাম্বা পার্ক নামে একটা পার্ক আছে, যেখানে গুয়াতেমালার স্পেশাল ফোর্স সহ আমরা রেবেলদের বিরুদ্ধে একটা অপারেশন হয়, যেখানে 17টা হেলিকপ্টার, বিভিন্ন দেশের 17টা হেলিকপ্টার বা 7টি দেশের শান্তিরক্ষীরা মিলেই অপারেশনটা করা হয়। তো এই যে মাল্টি ন্যাশনাল ফোর্সের সাথে কাজ করা, আমরা জয়েন্ট অপারেশন বলি বা কম্বাইন্ড অপারেশন বলি, এই অপারেশনাল এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি হচ্ছে, যেটা আমাদের যদি কখনো প্রয়োজনীয়তা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত এটা ব্যবহার করার সুযোগ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশে অনেক শান্তিরক্ষী নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। তাদের এই আত্মত্যাগ এবং বিভিন্ন সংস্থার শান্তিরক্ষীদের দক্ষতা ও সক্ষমতায় বিশ্বের শান্তির প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই ভূমিকায় আমরা গর্বিত। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে শান্তিরক্ষীদের যে অভিজ্ঞতা তৈরি হচ্ছে তা দেশের উন্নয়নে এবং দক্ষতা ও সক্ষমতা বাড়াতেও বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 আমাদের প্রত্যাশা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায়, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং কোটি মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর এই সাফল্য যাত্রা অব্যাহত থাকুক। দর্শক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশে 4000-এর বেশি শান্তিরক্ষী নারী পুরুষ জীবন দিয়েছেন। জীবন উৎসর্গকারী সকল শান্তিরক্ষী সদস্যের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।